বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা এসএলএসটি পরীক্ষা পাশ করে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের মনে সবসময় এই প্রশ্নটা থাকে যে আগের বছর যারা চাকরি পেয়ে গেছে তারা ঠিক কোন ধরনের ইন্টারভিউতে প্রশ্ন ফেস করেছিল বা বিষয়বস্তু কেন্দ্রিক গভীর প্রশ্ন ইন্টারভিউতে কেমন জিজ্ঞেস করা হয় বা সেই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে আমি অতি সংক্ষেপে ভালোভাবে সেই প্রশ্নের উত্তর কেমনভাবে দেব, এই প্রশ্নগুলো যাদের মধ্যে রয়েছে তাদের জন্য আজকে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। ক্লাসের আজকে হেডিং কি আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসএসসি। আগে যখন স্কুল সার্ভিস কমিশন হতো তখনও তো ইন্টারভিউ হতো, তো ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হতো কিছু প্রশ্ন আমরা কালেকশন করেছি যারা আগে চাকরি পেয়েছেন তাদের কাছ থেকে বা যারা আগে ইন্টারভিউ দিয়েছেন তাদের কাছ থেকে। নেক্সট দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশন এমএসসি। এই কিছুদিন আগে একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ চলছিল, অনেকেই সেখানে চাকরি পেয়েছে, অনেকে আবার ইন্টারভিউ দিয়ে ফিরে এসছে, চাকরি পায়নি। তো তাদের মুখেও শোনা বেশ কিছু প্রশ্ন যে এই ধরনের প্রশ্ন সাবজেক্ট থেকে গভীরভাবে জিজ্ঞেস করা হচ্ছে। নেক্সট হচ্ছে এসএলএসটি 11-12 যারা ইন্টারভিউ দিতে গেছিলেন, ডেমনস্ট্রেশন ছাড়াও তাদেরকে বিষয়ের গভীর থেকে অনেক সময় কিন্তু অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে। তো সেই ধরনের কিছু প্রশ্ন এবং তার প্রবাবল উত্তর কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ইন্টারভিউতে প্রশ্ন করার অ্যাপ্রোচটা ঠিক কেমন থাকে সেই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথমেই বলি, দেখো 1 নম্বর একটা প্রশ্ন আমি লিখেছি, শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ, বৈষ্ণব পদাবলীর রাধার সেখানে শুরু। এই মন্তব্যটা তুমি কি মনে করো? এই মন্তব্যটা যথার্থ বা তোমার এই বিষয়ে কি মত একটুখানি বলো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তুমি ঢুকলে সুপ্রভাত শুভ সকাল বলে চেয়ারে বসলে, ইন্টারভিউ শুরু হলো, প্রথমেই তোমাকে এই প্রশ্নটা করবে? কোনোদিন করবে না। প্রথমে তোমাকে তোমার নাম জিজ্ঞেস করতে পারে, পরিচয় জিজ্ঞেস করতে পারে, কোথা থেকে এসছো, একাডেমিক ক্যারিয়ার, মাস্টার্স কোথা থেকে করেছো, স্পেশাল পেপার, নানান কিছু জিজ্ঞেস করতে পারে। তার সঙ্গে যখন প্রশ্ন শুরু হবে তোমাকে তথ্যভিত্তিক প্রশ্ন ওনারা জিজ্ঞেস করতে পারেন। যেমন ফট করে জিজ্ঞেস করলেন, আচ্ছা মধ্যযুগের, আদি মধ্যযুগের সবথেকে প্রামাণ্য নিদর্শন, প্রথম প্রামাণ্য নিদর্শন কোনটা তোমার মনে হয়? তুমি কি উত্তর দেবে? তুমি উত্তর দেবে শ্রীকৃষ্ণ কীর্তন। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে যে বাংলা সাহিত্যের আদি মধ্যযুগটা তোমার কোন জায়গাটা পড়তে ভালো লাগে? ফট করে তুমি বলে বসলে, না রাধাকৃষ্ণ বিষয়ক পদ, বৈষ্ণব পদাবলী আমার পড়তে ভালো লাগে। এবার যখনই তুমি উত্তরে এই শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী সংক্রান্ত কোনো উত্তর দিলে, কোনো টপিক চলে এলো, তখন সেই টপিকের গভীর থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন তোমার সামনে আসতে পারে। সেই ধরনের প্রশ্ন আমি এখানে আলোচনা করছি। কি আছে প্রশ্নটা? শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ, বৈষ্ণব পদাবলীর রাধার সেখান থেকে শুরু, তোমার কি মত? এবার প্রশ্ন শুনেই বুঝতে পারছো প্রশ্নটা অনেক ইলাবোরেট করে, বড় করে, বিস্তৃতভাবে লেখার প্রশ্ন। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম ইন্টারভিউ দিতে বসে আমি কি এখন 2 পাতার প্রশ্ন বলতে বসবো, অ্যান্সার বলতে বসবো? ওনারা কি শুনবেন? না, শুনবেন না। ওনারা শুধু দেখবেন তুমি প্রশ্নের পালসটা ধরতে পেরেছো কিনা। ওনারা শুধু দেখবেন তুমি প্রশ্নটার উত্তর ঠিক কোন জায়গাটা থেকে দিতে হবে, ঠিক তীরটা তোমার সঠিক নিশানায় বা সঠিক লক্ষ্যে লাগছে কিনা, সেইটুকু শুধু ওনারা দেখবেন। তুমি কিভাবে শুরু করবে? হ্যাঁ, একটা মত তো রয়েছে অবশ্যই যে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ, বৈষ্ণব পদাবলীর রাধার সেখানে শুরু। তো এইটা আলোচনা করতে গেলে আমি প্রথমেই বলবো যে শ্রীকৃষ্ণ কীর্তনের সর্বমোট 13টি খণ্ড। জন্মখণ্ড থেকে শুরু হচ্ছে, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ছত্রখণ্ড, এইভাবে হতে হতে আমরা দেখছি শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। অপর খণ্ডগুলো খণ্ড নামে সেগুলোকে বলা হলেও শেষ খণ্ডের নাম রাধা বিরহ। তার কারণ শেষ খণ্ডের যে ভাববস্তু সেটা শ্রী রাধিকার বিরহ যন্ত্রণাকে প্রকাশ করছে। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাঠকালে আমরা দেখছি যে সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লেখক বড়ুচণ্ডী দাস একটা নির্দিষ্ট রীতি অনুসরণ করছেন, যে রীতির প্রধান কথা হলো কাম থেকে প্রেম, আদি রসাত্মক দেহজ কামনা বাসনা থেকে কিভাবে দুটি নরনারী প্রেমের গভীরতায় উপনীত হলো বা পৌঁছে গেল, সেইটাই শ্রীকৃষ্ণ কীর্তনে দেখানো মূল বিষয়। রাধা বিরহ অংশে এসে তাই জন্যই শ্রী রাধিকা শ্রীকৃষ্ণ প্রেমে পাগলিনী, শ্রীকৃষ্ণের বিরহে তিনি অধীর এবং শ্রীকৃষ্ণ মথুরা গমন করেছেন তার কংসবধের যে উদ্দেশ্য রয়েছে, মহৎ এবং বৃহৎ উদ্দেশ্য, সেটা পালন করতে।
সেখান থেকে শ্রী রাধিকা একা বৃন্দাবনে থেকে যাচ্ছেন, তার দুঃখ কষ্ট যন্ত্রণা এখানে প্রকাশিত হচ্ছে। এই যে রাধা বিরহ অংশ, সেখানে রাধিকার যে হৃদয়ার্তি, প্রেমের যে ঐশ্বরিক রূপ, প্রেমের যে মহানুভবতা, ঠিক সেই জায়গা থেকেই যেন বৈষ্ণব পদাবলীর যে রাধিকা বা বৈষ্ণব পদাবলীর যে বক্তব্য বিষয়, সেগুলো আমরা ফুটে উঠতে দেখি। কারণ বৈষ্ণব পদাবলীতে শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ কোনো গ্রাম্য যুবক যুবতী নয়, যেটা শ্রীকৃষ্ণ কীর্তনে ছিল। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধিকা এবং কৃষ্ণকে লৌকিক স্তরে দেখানো হয়েছে, গ্রাম্য যুবক যুবতী রূপে দেখানো হয়েছে, কিন্তু বৈষ্ণব পদাবলীতে এসে তারা হয়ে গেছেন ঐশ্বরিক সত্তার অধিকারিণী, তারা স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবানম স্বয়ং। তো সেই জায়গা থেকে রাধাকৃষ্ণের প্রেমটা কিন্তু সেখানে পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মিলন, ভাব সম্মিলন বা মাথুর পর্যায় বা প্রার্থনা পর্যায়, এরকম নানান পর্যায়ে এসে, বিশেষ করে যেখানে আত্মনিবেদন রয়েছে, নিবেদন পর্যায় রয়েছে, আক্ষেপানুরাগ পর্যায় রয়েছে, প্রেমের একটা ঐশ্বরিক রূপ সেখানে তুলে ধরা হচ্ছে। ঠিক সেই কারণেই বলা যেতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা, যেখানে একজন লৌকিক নারী রূপে তার সূচনা হয়েছিল, তিনি রাধা বিরহ পর্যায়ে এসে একটি প্রেমের আধ্যাত্মিকতার স্তরে উপনীত হলেন এবং বৈষ্ণব পদাবলীর রাধাতে ঠিক সেইখান থেকে তার সূচনা হলো। এইটুকুনি বলে দিলেই কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন মাঝপথেই তোমাকে থামিয়ে দেবেন, বলবেন ঠিক আছে বুঝে গেছি, কারণ তারা বুঝে যাবেন তুমি ঠিক লাইনে যাচ্ছ, তোমাকে কিন্তু আর বিস্তৃত কিছু বলবার প্রয়োজন সেখানে থাকবে না। তো আশা করছি বলার ধরন কেমন হবে, কোন জায়গায় প্রশ্নের পালস ধরতে হবে, তোমরা আমার ক্লাস থেকে বুঝতে পারছো। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। পরবর্তী একটা প্রশ্ন আছে, দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলী উভয় গ্রন্থই রাধাকৃষ্ণকে নিয়ে লেখা, তা হলেও উভয় গ্রন্থের মধ্যে মূল পার্থক্য কী? ধরো তুমি ইন্টারভিউ দিতে গেছো, সেখানে প্রশ্ন এসছে যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগটার বা মধ্যযুগটার দিকে, প্রাচীন মধ্যযুগটাকে আমরা একসঙ্গেই ধরি, তো প্রাচীন মধ্যযুগের দিকে আপনার কোন অংশটি ভালো লাগে? তো তুমি সেখানে বলে বসলে যে আমার রাধাকৃষ্ণ কথার প্রসঙ্গগুলো বেশি ভালো লাগে। তো রাধাকৃষ্ণ কথার মধ্যে তো শ্রীকৃষ্ণ কীর্তনও পড়ছে, বৈষ্ণব পদাবলীও পড়ছে, সব কিছুই রাধাকৃষ্ণ কথার ভেতর। তখন এরকম একটা প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তনের সঙ্গে বৈষ্ণব পদাবলীর কী পার্থক্য আছে? দুটোই তো রাধাকৃষ্ণ লীলা, তাহলে পার্থক্য কী? এক নম্বর সব থেকে বড় পার্থক্য, শ্রীকৃষ্ণ কীর্তন যখন লেখা হচ্ছে সেখানে আদিরসাত্মক গ্রাম্যতা বা লৌকিক রস প্রাধান্য পাচ্ছে। লেখক যখন লিখছেন তিনি সেখানে রাধা এবং কৃষ্ণকে মোটেও দেবী দেবতা পূজ্য রূপে দেখছেন না। যদিও তিনি সূচনাতে বলেছেন যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন ভূভার হরণের জন্য, জন্মখণ্ডে আছে যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন কংসকে নিধন করে পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য, এবং রাধিকা কেন জন্মগ্রহণ করেছেন না, কান্নাইয়ের সম্ভোগ কারণে রাধাক বলিল দেবগণে, কৃষ্ণের সম্ভোগের জন্য রাধা জন্মগ্রহণ করেছেন। তাহলে ওই যে সম্ভোগের ব্যাপারটা, ওই যে দৈহিক কামনা বাসনা পূর্ণ প্রেমের ব্যাপারটা একটা সূত্রে নিয়ে এসেই শ্রীকৃষ্ণ কীর্তনকার কিন্তু গোটা কাব্যটা তার ওই কামনা বাসনার রসে অতিরঞ্জিত করেই এঁকেছেন। কাজেই শ্রীকৃষ্ণ কীর্তনে প্রেম যেখানে দেহজ কামনা বাসনার জালে আবদ্ধ, বৈষ্ণব পদাবলীর প্রেম সেখানে কিন্তু ঐশ্বরিক তাৎপর্যমণ্ডিত। শ্রীকৃষ্ণ কীর্তনে যেখানে রাধা এবং কৃষ্ণ লৌকিক যুবক যুবতী, বৈষ্ণব পদাবলীতে তারাই কিন্তু ঐশ্বরিক মহিমায় প্রতিষ্ঠিত দুটি চরিত্র, এবং সেই দুটি চরিত্র আমাদেরকে শুধুমাত্র কিন্তু লৌকিক প্রেম লীলা শেখাচ্ছে না, আধ্যাত্মিকতায় উপনীত হওয়ার বা পৌঁছনোর যে পথ মার্গ সেটা শ্রী রাধিকা দেখাচ্ছেন। সেই কারণেই তো তিনি কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহি ঝাপি গা গড়ি বাড়ি ঢাড়ি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি মাধব তুয়া অভিসারক লাগি। শ্রীকৃষ্ণের কাছে অভিসারে যাওয়ার জন্য তিনি কষ্ট করছেন, কৃচ্ছ সাধন করছেন। এই কৃচ্ছ সাধনাই তো ঈশ্বর লাভের পথে সাধক যে সাধনা করে থাকেন সেই সাধনা। এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে এইটাই বেসিক পার্থক্য, যে শ্রীকৃষ্ণ কীর্তন আদিরসাত্মক, বৈষ্ণব পদাবলী অনেক বেশি পরিমাণে আধ্যাত্মিক। শ্রীকৃষ্ণ কীর্তনে লৌকিক প্রেম লীলা, কিন্তু বৈষ্ণব পদাবলীতে কিন্তু আধ্যাত্মিক লীলা। শ্রীকৃষ্ণ কীর্তনের ভেতরে কোনো হিডেন মিনিং নেই, ভেতরে কোনো ঠাকুর দেবতার দৈবী কোনো যে বক্তব্য প্রকাশ বা ঠাকুর দেবতার যে অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ কোনো কথা, সেই রকম কোনো বার্তা বা মেসেজ নেই। কিন্তু বৈষ্ণব পদাবলীতে রয়েছে।
বৈষ্ণব পদাবলীতে প্রেম ভক্তির মধুর আরতির চরম পরাকাষ্ঠা দেখানো হয়েছে। এই বৈষ্ণবীয় তত্ত্বের রসভাষ্য হলো বৈষ্ণব পদাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু বৈষ্ণবীয় তত্ত্বের রসভাষ্য নয়। আমাদের মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক বড়ু চণ্ডীদাস তিনি কিন্তু বাঁশলী দেবীর উপাসক, তিনি নিজে শাক্ত। সেই জায়গা থেকে বৈষ্ণবীয় তত্ত্বের গভীরতা তিনি গ্রহণ করেননি, তিনি লৌকিক রাধাকৃষ্ণ প্রেমলীলাকে নিজের মতন করে সাজিয়েছেন মাত্র। সেখানে জয়দেবের গীত গোবিন্দমের একটা প্রভাব অবশ্যই থাকতে পারে। এই হচ্ছে বক্তব্য। এবার এই প্রশ্নটার উত্তর আমি শেষ করলাম, সঙ্গে সঙ্গে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ম্যাম আপনি তো এক একটা প্রশ্নের উত্তর 2 মিনিট 3 মিনিট ধরে বলছেন, আমাদেরকে ইন্টারভিউতে এত সময় দেবে তো? ইন্টারভিউতে আমরা এত সময় পাবো তো এত বড় করে উত্তরটা বলার? না, একদমই তোমরা ইন্টারভিউতে এই সময়টা পাবে না। আমি এখানে কেন অ্যান্সারগুলো এইভাবে করে ইলাবোরেট করে বুঝিয়ে বলছি, যাতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, তোমরা যেন পরিপূর্ণ একটা জ্ঞান নিয়ে ইন্টারভিউ দিতে যেতে পারো। আর তোমরা যেন এটা বুঝতে পারো যে ঠিক কেমন প্রিপারেশন নিলে তুমি নিজেকে ইন্টারভিউ বোর্ডে বসিয়ে একটা কনফিডেন্সের সঙ্গে এটা ভাবতে পারো যে হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে এসেছি, যাই জিজ্ঞেস করুক আমি বলে যাব। সেই জন্য আমি এত কথা বিস্তৃতভাবে তোমাদেরকে বলছি। কিন্তু তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, ধরো এরকম প্রশ্ন তোমাদের কাছে এলো, জিজ্ঞেস করা হলো, তুমি যখন অ্যান্সারটা শুরু করবে, আমি যেভাবে অ্যান্সারগুলো বোঝাচ্ছি এইভাবে করে তোমরা যখন বলতে শুরু করবে, যিনি ইন্টারভিউয়ার শুনবেন তিনি কিছুটা শোনার পরেই, 1 মিনিট শোনার পরেই তিনি কিন্তু বুঝে যাবেন তুমি ঠিক লাইনে যাচ্ছ। ওই লাইনটা ধরাটা, প্রশ্নের পালসটা ধরাটাই ইন্টারভিউয়ারের লক্ষ্য বা উদ্দেশ্য। যখনই তিনি বুঝে যাবেন তুমি ঠিক দিকে যাচ্ছ, হতে পারে তিনি তোমাকে থামিয়ে দিয়ে অন্য কোনো প্রশ্ন সেখান থেকে করলেন বা অন্য কোনো বিষয়ান্তরে তিনি চলে গেলেন, এটা কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে তুমি বুঝে যাবে যে উত্তর তুমি যেভাবে দিয়েছো, যেভাবে শুরু করেছো তাদের ভালো লেগেছে, তারা অন্য বিষয়ে তোমাকে প্রশ্ন করতেই পারেন। অথবা তোমার বলা যদি তাদের ভালো লাগে, হতে পারে তারা 2 মিনিট ধরেই তোমার উত্তরটা শুনলেন, কারণ তোমার স্পিকিং কোয়ালিটি তাদের ভালো লাগছে, তারা বিষয়টা শুনলেন এবং বুঝলেন বা তোমাকে জাজ করলেন যথার্থভাবে। তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। সেই কনসেপ্টটা ক্লিয়ার করানোর জন্যই কিন্তু আমি একটু বিস্তৃত করে উত্তরগুলোকে গুছিয়ে বলে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো এবং সেই নলেজটা নিয়ে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো। এবার প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যাদের মনে হচ্ছে যে নিজেদের কনফিডেন্স লো আছে, কিভাবে করে ইন্টারভিউ দেবে সেটা নিয়ে এখনও তোমরা চিন্তান্বিত, ছোট ছোট প্রশ্ন মনের মধ্যে জাগছে, তাদের জন্য বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে, মানে আমার তরফ থেকে একটি কোর্স প্রোভাইড করা হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলছে। অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে, স্ক্রিনে নাম্বারটা আছে, একটু নিয়ে নিতে পারো। 8293588959, 8293588959 এই নাম্বারে কন্ট্যাক্ট করে একটা টোটাল রেকর্ডেড কোর্স আছে। রেকর্ডেড কোর্স মানে কিন্তু 15 মিনিট 20 মিনিটের ক্লাস নয়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার বড় বড় ক্লাস, এবং সেই ক্লাসে ইন্টারভিউ নিয়ে যাবতীয় তথ্য। তো সেখানে বাংলা সাহিত্যের বিভিন্ন দিক থেকে নানামুখী প্রশ্ন কেমন হতে পারে সেই নিয়ে আমি আলোচনা করেছি। তোমাদের যাতে করে কনফিডেন্সটা অনেক বুস্ট করে, তোমরা যেন কনফিডেন্ট হয়ে পরীক্ষা দিতে যেতে পারো, সেই বিষয়ে নানামুখী আলোচনা আমি করেছি। তোমাদের যদি মনে হয় এই কোর্সটা তোমরা পারচেস করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নাও। আর তার সঙ্গে এই কোর্সের সঙ্গে তোমরা অবশ্যই পেয়ে যাবে কিছু আদর্শ ডেমো কেমন হতে পারে তার নিদর্শন বা নমুনা। মোটামুটিভাবে 8খানা ডেমনস্ট্রেশন ক্লাস রেকর্ডেড অবস্থায় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তোমরা একটা জ্ঞান পেয়ে যাবে যে প্রকৃত ডেমো কেমন হওয়া উচিত বা কেমনভাবে বললে সেই ডেমোটা আকর্ষণীয় লাগবে। তো এই সমস্ত প্যাকেজটা পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও এবং কথা বলে প্যাকেজটি নিয়ে নিতে পারো, যদি তোমাদের মনে হয় যে তোমাদের কনফিডেন্স লুজ করছে বা ইন্টারভিউয়ের ব্যাপারে কোথাও একটা তোমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে। যারা আমার থেকে এই যে এসএলএসটির কোর্সটা সেটা পারচেস করবে ভাবছো, তারা কিন্তু এটা ভেবো না আমি যে ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি সেই ভিডিওগুলোই তারা পাবে কোর্স নিলে। কোর্সে তোমরা যে ক্লাসগুলো পাবে সেই ক্লাসের একটা ক্লাসও কিন্তু ইউটিউবে দেওয়া নেই। ইউটিউবে বিষয়গুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অন্য বিষয়, কোর্সে তোমরা কিন্তু আরও গভীর, আরও অনেক অন্য রকম আলোচনা পেতে চলেছো। তো যারা এখনও মনে করছো যে কোর্সটা নেব কি নেব না, তাদেরকে বলবো রিভিউগুলো গিয়ে দেখো শর্টস সেকশানে এবং অবশ্যই ঝটপট সিদ্ধান্ত নিয়ে নাও, কারণ পরীক্ষা চলেই এসছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা যারা ক্লাসগুলো দেখছো, প্রচুর জন ক্লাস দেখছো, প্রচুর জন আমার কাছে অ্যাডমিশনও নিচ্ছ, কলস আসছে এবং প্রচুর জন ভর্তি হচ্ছ, কোর্স পারচেস করছো। কিন্তু যারা শুধুমাত্র ইউটিউবেই ভিডিও দেখছো, তাদের জন্য আমি ইউটিউবে যতটা পারছি যথাসাধ্য ভিডিওস বা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তাদেরকে শুধু একটাই অনুরোধ করব, ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো না, ইন্টারাকশান করছো না। আমি বুঝতে পারছি না ক্লাসগুলো তোমাদের জন্য এফেক্টিভ হচ্ছে কিনা। আমারও তো কমেন্টের মাধ্যমে একটা ফিডব্যাক পাওয়ার মতন
ইচ্ছা করে বা আমারও ইচ্ছা করে যে আমি কাজটা করছি, সেটা দেখে তোমাদের ভালো লাগছে, তোমরা সেটা আমাকে জানাও। না হলে আমি কিন্তু এসএলএসটির ইন্টারভিউ যে ভিডিওসগুলো ক্রমান্বয়ে দিচ্ছি বা উৎসাহিত হচ্ছি দেওয়ার ব্যাপারে, সেটা দেওয়া আমি আস্তে আস্তে বন্ধ করে দেবো। তার কারণ হচ্ছে তোমরা কেউ আমাকে জানাচ্ছ না কেমন ধরনের ক্লাস তোমাদের চাই, বা ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ কিনা। একটা ভিডিও 3000, 4000 বা 5000 ভিউ হচ্ছে, সেখানে যদি 50-60টাও কমেন্ট না পড়ে, আমার কিন্তু সেখানে সেই কাজটা করতে উৎসাহ লাগছে না। তো তোমাদের প্রত্যেককে বলবো, কমেন্ট করো, জানাও ক্লাসগুলো কেমন লাগছে, আর কোন কোন বিষয়ে ক্লাস তোমরা পেতে চাইছো। আমি যতটা সাধ্য চেষ্টা করব ইউটিউবেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ার। আর যারা কোর্স পারচেস করবে তারা তো অন্য লেভেলে অন্য বিষয় পাবে, সেটা যারা পারচেস করেছে তারা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করছে। তো এই জন্য বলবো, বেশি বেশি করে কমেন্ট করো, ইন্টারাক্ট করো আমার সঙ্গে। কোন বিষয়ে আরও ক্লাস চাই সেটাও কমেন্টের মাধ্যমে জানাও। ক্লাস কেমন লাগছে সেটার বিষয়ে পজিটিভ ফিডব্যাক দাও, যাতে করে আমারও ইচ্ছা করে আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। যতদিন না ইন্টারভিউ হচ্ছে আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার এবং সঙ্গে থাকার। তো চলো এবার নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন কি আছে? শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ চরিত্র, প্রধান চরিত্র, যদিও রাধা কৃষ্ণ বড়াই 3টে চরিত্রই প্রধান, কৃষ্ণ চরিত্রটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি বলছি, বড়ু চণ্ডীদাস ঠিক কোন দৃষ্টিভঙ্গিতে এই কৃষ্ণ চরিত্রটা এঁকেছেন? প্রশ্নটা এইভাবে আসতে পারে যে বড়ু চণ্ডীদাস তো সব জায়গায় নিজেকে বলছেন যে তিনি বাঁশুলি দেবীর উপাসক, শাক্ত একজন কবি। তো একজন শাক্ত কবি হয়ে তিনি বৈষ্ণবদের দেবতা কৃষ্ণকে নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করলেন, এবং সেই শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণকে অনেকাংশে একটু কামুক, একটু লম্পট, একটু দুর্বিনীত, একটু ঔদ্ধত্যপূর্ণ যুবক রূপে দেখানো হলো। এটা কি তার নিজের ইচ্ছাপ্রসূত জিনিস? মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে শাক্ত আর বৈষ্ণবের যে দ্বন্দ্ব, কনফ্লিক্টটা চৈতন্যদেব আবির্ভাবের আগে পর্যন্ত গ্রাম বাংলায় বা বাংলার সমাজে তীব্রভাবে ছিল, সেই পরিস্থিতির বশবর্তী হয়ে কোনোভাবে কি বড়ু চণ্ডীদাস এইরকমভাবে কৃষ্ণ চরিত্রটা এঁকেছেন? বা শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ চরিত্রটাকে নিয়ে তুমি কিছু বলো, তোমার মত বলো, কবির দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু বলো, সেখানে তুমি অ্যান্সার কি দেবে? সব থেকে বেটার যেভাবে নিউট্রাল হয়ে অ্যান্সার দেওয়া যায় সেটা হচ্ছে এটা, যে না, আমি মনে করি না সাহিত্য গুণসম্মত কোনো কবি বা কোনো লেখক তিনি ইচ্ছাকৃত একটি দেব চরিত্র, একটি দেবতা চরিত্র শ্রীকৃষ্ণ, তাকে কলঙ্কিত করার জন্য তিনি এইরকম চরিত্র এঁকেছেন। প্রকৃতপক্ষে তিনি চরিত্রগুলোকে বাস্তবায়ন করেছেন। ঠিক যেমনভাবে আমরা অন্নদামঙ্গলে বা অন্য অনেক কাব্যে দেখেছি যে মহাদেবকে, বা শাক্ত পদাবলিতে দেখেছি মহাদেবকে বসন ভূষণহীন ভিখিরি বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তো মহাদেবের কনসেপ্টটা সেটা নয়। প্রকৃতপক্ষে মহাদেব বৈরাগ্যের প্রতীক। এমন নয় যে তিনি সম্পদ চান কিন্তু তার সম্পদ নেই, তিনি সম্পদ চান না, তিনি ত্যাগের প্রতীক। কিন্তু সেইটাকে কোথাও কোথাও কিন্তু লৌকিক স্তরে নামিয়ে আনা হয়েছে। ঠিক সেরকম শ্রীকৃষ্ণর যে ঐশ্বর্যময় রূপ, তার যে ভাগবত সত্তা, তার যে একটা ঐশ্বরিক যে মহানতা, মহানুভবতা, সেইটাকে এখানে বড়ু চণ্ডীদাস ধরতে চাননি। তার কারণ আমাদেরকে বুঝতে হবে তার অডিয়েন্স কারা ছিল, আমাদেরকে বুঝতে হবে তার শ্রোতা, দর্শক তারা কারা ছিল। না, তার শ্রোতা কিন্তু গ্রাম বাংলার সাধারণ মানুষ, যারা অতখানি দৈব মাহাত্ম্য নাও বুঝতে পারে। তাদের মতন করে আদিরসাত্মক প্রেমকে যদি তাদের সামনে উপস্থাপিত করা হয়, তারা নিজেদের চরিত্র বৈশিষ্ট্য দিয়ে সেই চরিত্রগুলোকে বুঝতে পারবে এবং রিলেট করতে পারবে সেই চরিত্রগুলির সঙ্গে। তৎকালীন সময়ে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের মধ্যে অ্যারোগেন্সি, দুর্বিনীত মনোভাব, ঔদ্ধত্য, নারীদের প্রতি একটা ডমিনেটিং নেচার, এটা কিন্তু ন্যাচারাল ছিল। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা নারীদেরকে একটু পদানত করে রাখতে পছন্দ করত। সেই স্বভাব বৈশিষ্ট্য কোথাও একটা শ্রীকৃষ্ণ চরিত্রের ওপর আরোপিত হয়েছে, যেটা স্বাভাবিক সামাজিক একটা প্রভাব। এটা কিন্তু ইচ্ছাকৃত চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়। এইভাবে করে তুমি তোমার অ্যান্সারটাকে গুছিয়ে দিতে পারো। যে শাক্ত বৈষ্ণব দ্বন্দ্ব এখানে মোটেও কাজ করেনি, এখানে কাজ করেছে কবির সমাজ সচেতন দৃষ্টিভঙ্গি। তৎকালীন সমাজে পুরুষ চরিত্রটা কেমন ছিল, নারী প্রেম লাভের জন্য কিভাবে করে অনেক সময় বলপূর্বকও কামনা থেকে প্রেমের দিকে যাওয়ার একটা সিচুয়েশন, বা কামনা বাসনা থেকে প্রেমের দিকে পৌঁছানোর একটা প্রবণতা তখনকার সমাজে ছিল, সেই বিষয়টাকে চিহ্নিত করা হয়েছে। আশা করছি অ্যান্সারগুলো কোন প্যাটার্নে আমি দিচ্ছি তোমরা বুঝতে পারছো এবং তোমরা উপকৃত হচ্ছ। অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা উপকৃত হচ্ছ কিনা, এরকম ক্লাস তোমরা আরও চাও কিনা। তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসগুলো তোমাদের জন্য এফেক্টিভ, এবং এই ধরনের ক্লাস আমি আরও দেওয়ার চেষ্টা করব যতদিন না ইন্টারভিউ হচ্ছে। এরপর চলে যাব নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে আছে,
অনুবাদ সাহিত্য এবং মঙ্গল কাব্য এই দুটো কি কোনোভাবে পরস্পর পরিপূরক রচনা? দুটো ধারা তো সম্পূর্ণ পৃথক। ধরো কোনোভাবে ইন্টারভিউতে তোমার কাছে এই ধরনের কথা এলো যে অনুবাদ সাহিত্য বা মঙ্গল কাব্য নিয়ে, তোমাকে ধরো জিজ্ঞেস করা হলো, এগেইন বারবার বলছি, পছন্দের জায়গা থেকে প্রশ্ন আসে যে মধ্যযুগের কোন ধারাটা আপনার ভালো লাগে, তুমি বললে মঙ্গল কাব্যের ধারা ভালো লাগে। তখন ফট করে প্রশ্ন এলো যে আচ্ছা মঙ্গল কাব্য আর অনুবাদ সাহিত্য এই দুটো জিনিস একটুখানি বলতে পারবেন, পরস্পর কি কোনো রিলেশন আছে, পরস্পর পরিপূরক রচনা? প্রায় সমসাময়িক কালেই রচনা হচ্ছে, তুর্কি আক্রমণের পরবর্তীকালে রচনা হচ্ছে। অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সার শুরুই হবে এইভাবে যে আমরা যদি একটু গভীর দৃষ্টিভঙ্গি সহকারে দেখি তাহলে লক্ষ্য করব অনুবাদ সাহিত্যে সমাজের উচ্চ স্তরের শিক্ষিত স্তরের পাঠ্য সংস্কৃত গ্রন্থাবলী যেমন রামায়ণ, মহাভারত, ভাগবত এই গ্রন্থগুলোকে বাংলায় সহজ সরল করে লেখার একটা প্রবণতা দেখা যাচ্ছে। মানে রামায়ণ, মহাভারত, ভাগবতের মতো গ্রন্থ সহজ সরল রূপে বাংলায় অনুদিত হচ্ছে সংস্কৃত থেকে বাংলায়। আর মঙ্গল কাব্যগুলো কি হচ্ছে? সমাজের তুলনামূলক অনার্য স্তরের দেবদেবী যেমন শীতলা, যেমন চণ্ডী, বনদেবী, সর্পদেবী মনসা, ওরাওদের দেবী, বনদেবী চণ্ডী, এই ধরনের যে দেবীরা রয়েছেন, দেবদেবীরা রয়েছেন, ধর্ম ঠাকুর, এদেরকে কেন্দ্র করে তাদের মাহাত্ম্য কাহিনী সমাজে প্রচার করা হচ্ছে। কোন সমাজে? তুলনামূলক নিম্ন থেকে উচ্চ সমাজে। কেন? তার কারণ মঙ্গল কাব্যের মূল প্যাটার্নই তাই যে উক্ত দেবী বা দেবতার পূজা সমাজের সর্বস্তরে প্রচলিত করতে হবে। সমাজের একটা নির্দিষ্ট স্তরে তারা পুজো পাচ্ছিলেন, যেমন দেবী মনসারই উদাহরণ দিচ্ছি আমি, জেলে সমাজে তিনি পুজো পাচ্ছিলেন, সমাজের দরিদ্র ব্যক্তিরা, কৃষকরা তাকে পুজো করছিল, মাঝি মাল্লারা পুজো করছিল, কিন্তু তিনি চাইলেন একটা কৌলিন্য গ্রহণ করতে, তিনি চাইলেন একটা উচ্চ স্তরে পৌঁছতে, এবং সেখান থেকেই তিনি কিন্তু বণিক সমাজের পুজো চাইলেন যে বণিক সমাজের লোক যদি আমাকে পুজো করে, চাঁদ সওদাগরের মতো কেউ যদি পুজো করে, তাহলে আমার পুজো সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে। তার মানে কি? নিচু থেকে উঁচু দিকে যাওয়ার একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে। আর বিপরীত দিকে সংস্কৃত ভাষায় যে দেবী দেবতাদের মাহাত্ম্য কাহিনী এতকাল প্রচলিত ছিল, বৈদিক দেবী দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, স্বয়ং শ্রীকৃষ্ণ, তার কথা, রামচন্দ্র, রামায়ণ, মহাভারতের কাহিনী, এই বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছবার একটা প্রবণতা। দুটো জিনিস পুরো বিপরীত, ওপর থেকে একটা নিচের দিকে নামছে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, নিম্ন স্তরে সমাজের নিম্ন স্তর থেকে লৌকিক মানুষের বিশ্বাস থেকে একটা কনসেপ্ট ওপর দিকে উঠছে। যখনই গ্রন্থ লেখা হচ্ছে সেটা কিন্তু সমাজের শিক্ষিত মহলে প্রচার পাচ্ছে। তাহলে অনুবাদ সাহিত্য আর মঙ্গল কাব্য দুটো পরস্পর পরিপূরক রচনা, কারণ তুর্কি আক্রমণ পরবর্তী বাংলার প্রেক্ষাপটে বাঙালি সমাজ এটা বুঝতে শিখেছিল যে নিজেদের মধ্যে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা ব্রাহ্মণরা উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণীর মানুষদেরকে আমরা পদানত করে রাখবো, এই জিনিসটা করাটা ঠিক না। তাহলে বাইরে থেকে বহিরাগত জনজাতি এসে আমাদের মেরে দিয়ে চলে যাবে। তুর্কি আক্রমণ এই শিক্ষাটা দিয়েছিল। তুর্কি আক্রমণকে বলা হয় বাংলার পচনশীল জাতির দেহে কালের অস্ত্রোপচার। অস্ত্রোপচার মানে অপারেশন। কেমন? তো এই জায়গা থেকে আমরা বলতে পারি অবশ্যই অনুবাদ সাহিত্য আর মঙ্গল কাব্য পরস্পর পরিপূরক রচনা। সমাজের মধ্যে ইম্প্যাক্ট ফেলার ক্ষেত্রে, উচ্চবর্গ নিম্নবর্গ মিলমিশ করানোর ক্ষেত্রে, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে দেবী দেবতা কেন্দ্রিক একটা মিলমিশ বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার ক্ষেত্রে এই দুটো সাহিত্য ধারার অনবদ্য ভূমিকা রয়েছে। এবার নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। রামায়ণ মহাভারত নিয়ে কথা উঠলে অনেকেই ইন্টারভিউ দিতে গিয়ে প্রশ্ন আসে এরকম যে অনুবাদ সাহিত্য ধারার মধ্যে আপনার প্রিয় ধারা কোনটা, বা অনুবাদ সাহিত্য ধারাগুলো কি কি, কোন কোন গ্রন্থ অনুবাদ হয়েছিল? না, রামায়ণ, মহাভারত, ভাগবত, ব্যাস বলে দিলে হয়ে গেল। কিন্তু না, এর পেছনে প্রশ্ন আছে। কীরকম প্রশ্ন? না, রামায়ণ আর মহাভারত দুটোই তো অনুবাদ সাহিত্য, বিখ্যাত, এবং বাঙালি সমাজে দুটোরই প্রভাব আছে। আচ্ছা, প্রভাব বলতে পারবেন? সবাই তোমরা বলতে পারবে, খুব সোজা জিনিস, রামায়ণের প্রভাব, মহাভারতের প্রভাব। একটু বিষয়ের গভীরে গিয়ে এরকম প্রশ্ন এসছে, কাউকে কাউকে করা হয়েছে, মাথা গুলিয়ে দেওয়ার মতো প্রশ্ন, যে রামায়ণ ও মহাভারত
দুটোই লোকশিক্ষা দেয়। যখনই রামায়ণ মহাভারত নিয়ে প্রশ্ন ওঠে যে রামায়ণ মহাভারত বাঙালি সমাজে কী প্রভাব, না লোকশিক্ষা দেয়, সবাই অ্যান্সার করে ফেলে। তো দুটোই লোকশিক্ষা দিচ্ছে, সেই লোকশিক্ষা দেওয়ার যে প্যাটার্ন তার মধ্যে কি পার্থক্য আছে বা তুলনামূলক আলোচনা, রামায়ণ যে ধরনের লোকশিক্ষা দিচ্ছে মহাভারতে কি সেই ধরনেরই লোকশিক্ষা দিচ্ছে? ফট করে ইন্টারভিউয়ার প্রশ্ন করে বসে রইলেন, কি উত্তর দেবে? আগে এরকম হয়েছে। এই যে প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করছি, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন যারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে পেয়েছেন কেউ উত্তর দিতে পারেননি, বা উত্তর দিলেও খেই হারিয়ে ফেলেছেন। খুব মজার ব্যাপার, তারা এসে পরে যখন আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, আমার থেকে তারা ইন্টারভিউয়ের কোর্স অনেকে পারচেস করেছেন, কিনেছেন, এবং পার্সোনালি তখন তারা আমাকে এইটা ব্যক্তিগতভাবে বলছেন, আচ্ছা ম্যাডাম এইরকম প্রশ্ন করলে কি উত্তর দেবো, আমাকে আগের ইন্টারভিউতে করেছিল, আমি পারিনি। এতটাই তাদের কাছে প্রশ্নগুলো ডিস্টার্বিং লেগেছে, গোলানো লেগেছে, বা দিলেও অনেকে ভুল দিকে চলে গেছে। এছাড়া রামায়ণ মহাভারতের মতো বিশাল কাব্য, মহাকাব্য, তুমি বাংলার শিক্ষক হতে যাচ্ছ, তোমার পাঠ্যই রয়েছে, এগুলো সিলেবাসেও রয়েছে, তোমাকে জ্ঞান রাখতে হবে। যে কোনো চরিত্র তুলে প্রশ্ন আসতে পারে। দেখো একটা প্রশ্ন দিয়েছি আমি, মহাভারতের সব থেকে ট্র্যাজিক চরিত্রকে, তুমি দুম করে বলে দিলে কর্ণ। ভীষ্ম নয় কেন? তার জীবনে কত খারাপ হয়েছে। দ্রৌপদী নয় কেন? দ্রৌপদীর জীবনে তো কত কিছু, সাড়ে সর্বনাশ যত তো দ্রৌপদীর ওপর দিয়েই হয়েছে, যত কষ্ট ঝঞ্ঝা একজন স্ত্রী হিসেবে, অপমান, অসম্মান, লাঞ্ছনা দ্রৌপদী পেয়েছে। কেন নয়, কে কেন, আর সেই সঙ্গে কে কেন নয়, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দেখো আরেকটি প্রশ্ন আছে, চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত কোনটা শ্রেষ্ঠ আর কেন? এই প্রশ্নটা অনেকবার এসছে ইন্টারভিউতে। আমি অনেকের মুখে শুনেছি যে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত তুলনামূলক আলোচনা চেয়েছে, কোনটা শ্রেষ্ঠ? যখনই বলবে চৈতন্য চরিতামৃত, কেন চৈতন্য ভাগবত নয় কেন? শ্রেষ্ঠত্বের কারণ কি? এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে প্রিভিয়াস ইয়ার এসছে, অনেককেই ফেস করতে হয়েছে। নেক্সট, অন্নদামঙ্গল কাব্য নিয়ে প্রশ্ন আসে। এই যে নূতন মঙ্গল কাকে বলে, নূতন মঙ্গল কাকে বলবে, যেই জিজ্ঞেস করা হয় যে মধ্যযুগের শেষ কত খ্রিস্টাব্দ, অনেকেই 1760 মানে ভারতচন্দ্রের মৃত্যুটা বলে। তো যখনই ওই ভারতচন্দ্রের মৃত্যু দিয়ে অনেকে মধ্যযুগের শেষটা বলে, অ্যান্সার করে, সঙ্গে সঙ্গে প্রশ্ন, কেন? একজন কবি মরে গেল আর অমনি সেটা একদম একটা যুগের শেষ হয়ে গেল? কি এমন মহান কাজ সে করেছে? তার লেখা গ্রন্থের নাম কি? সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে যুগ প্রবণতা নিয়ে। অন্নদামঙ্গল কাব্যে দেবী দেবতা চরিত্রগুলির প্রতি কিঞ্চিত উন্নাসিকতা দেখানো হয়েছে, দেবী দেবতা চরিত্রগুলোর প্রতি যথোচিত সম্মান দেখানো হয়নি। কি ভাব সেখান থেকে প্রকাশ পেয়েছে? ভারতচন্দ্র কেন এই রকম ধরনের একটা প্যাটার্ন রচনা করলেন, তার কারণ কি? দেখো এই সব অ্যান্সার যদি এখন আলোচনা করতে চাই ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, ধৈর্য ধরে অনেকেই হয়তো তোমরা শেষ পর্যন্ত দেখবে না। তো সেই জন্য আমি জাস্ট প্রশ্নগুলো কিছু বললাম, তার আগে তো অনেক অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। যাদের মনে হচ্ছে এই ধরনের বিবিধ প্রশ্নের উত্তরশুদ্ধ আলোচনা পেতে চাও, তাদেরকে বলবো আমার তরফ থেকে, মানে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে যে কোর্সটা সকলে নিচ্ছে বা যে কোর্সটা তোমরা পারচেস করতে পারো, সেই কোর্সটা অবশ্যই গ্রহণ করতে পারো। 8293588959 এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের তরফ থেকে এই কোর্সটা যদি তোমরা নাও, তাহলে আশা করছি অনেক বিষয়, আরও অনেক দ্বিধাদ্বন্দ্ব বা অনেক প্রশ্নের উত্তর সংক্রান্ত জ্ঞান তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হবে। আর সব থেকে বড় কথা, এই কোর্সটা যারা নিচ্ছে, যারা পারচেস করছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর থেকে ছেলেমেয়েরা যে নিচ্ছে এবং তারা যে প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছে, তার প্রমাণস্বরূপ দেখবে আমাদের যে রিলস সেকশন আছে, শর্টস যে সেকশন আছে আমাদের চ্যানেলে, সেখানে প্রচুর আমরা রিভিউজ ছাড়ছি। সেখানে অনেক ছেলেমেয়ে তারা বলছে যে কোর্সটা নিয়ে তারা কতখানি উপকৃত। তো দরকার পড়লে সেই রিভিউজগুলো দেখো, দেখে বোঝো যে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে আমাদের এই কোর্সগুলো থেকে, তারপরেই কোর্সটা পারচেস করো। তো এইভাবে নিজের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যখন পড়বে কোনো কিছু, নানান দিক থেকে ভাববে সেটাকে, তবে কিন্তু বিষয়বস্তু বুঝতে পারবে এবং ইন্টারভিউতে গিয়ে ব্যাং অন উত্তর দিয়ে আসতে পারবে। না হলেই কিন্তু এই ধরনের প্রশ্ন যখনই করা হবে, না স্যার আমি তো পারবো না, না ম্যাডাম আমার তো হবে না, বলে দিয়ে কিন্তু চলে আসতে হবে। সেই জায়গা থেকে নিজেকে তৈরি করো, তোমাদের জন্য বড় সুযোগ, চাকরি পাওয়ার সুযোগ। এই রকম ধরনের প্রশ্ন, ঘোরালো পেঁচালো প্রশ্ন পূর্বে যারা চাকরি পেয়েছেন, করছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের সামনে আসছে। আবার এমনও হতে পারে কেউ ইন্টারভিউ দিতে গেল, তার সঙ্গে গল্প করে তাকে ছেড়ে দিচ্ছে, বাড়ি কোথায়, কি করো, কোথা থেকে এসছো,
দূরে চাকরি পেলে যাবে বলে ছেড়ে দিচ্ছে, এটাও হচ্ছে, এটা হচ্ছে না তা না, কিন্তু তোমাকে তোমার বেস্ট প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, যাতে করে এমন প্রশ্ন এলেও তুমি উত্তর দিতে পারো, কেননা এরকম প্রশ্নও করা হচ্ছে। কার ভাগ্যে কি পড়বে কেউ জানে না। তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার কথা হবে তোমাদের সঙ্গে। ভালো করে প্রিপারেশন নাও প্রত্যেকে। ধন্যবাদ সবাইকে।